শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন মানিক। সো আমরা সিভিল টেকনোলজি সার্ভিং সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সিভিল টেকনোলজির সার্ভিং সাবজেক্টের ধারাবাহিক আলোচনায় আমার সাথে কে কে জয়েন করছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ। সার্ভিং নিয়ে আমাদের আলোচনা এখন চলবে। সার্ভিং আলোচনায় কে কে জয়েন করছেন সেটা একটু বলবেন প্লিজ। সবাইকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন মানিক। হ্যাঁ, তাহলে এবার আসি আমরা সার্ভিংয়ের লাস্ট যে আলোচনাটা করছিলাম, আমরা মোটামুটি শিকল জরিপের মুখ্য যন্ত্রপাতি পর্যন্ত শেষ করছি। তার পরবর্তীতে এখন আছে যেটা অপটিক্যাল স্কোয়ার। অপটিক্যাল স্কোয়ার নিয়ে কিছু আলোচনা করব, তারপর হচ্ছে শিকল জরিপের কার্যপ্রণালীতে চলে যাব আজকেই। তো অপটিক্যাল স্কোয়ারটা মূলত কি সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। অপটিক্যাল স্কোয়ার এটা একটা শিকল জরিপের একটা যন্ত্রের নাম। আমরা মুখ্য যন্ত্রপাতির মধ্যে পড়ছিলাম যে অপটিক্যাল স্কোয়ার শিকল জরিপের একটা যন্ত্রের নাম, ঠিক না? আচ্ছা, এখন অপটিক্যাল স্কোয়ারের যেমন বইয়ের ভাষা যদি আমি অপটিক্যাল স্কোয়ারটা কী সেটা যদি পড়তে যাই, আমাদের চতুর্থ চ্যাপ্টার হচ্ছে অপটিক্যাল স্কোয়ার, চ্যাপ্টার 4 সিভিল ফার্স্ট। হ্যাঁ, আবির বসু, আপন, তসলিম হোসেন, ওকে, ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, তাহলে আমাদের আজকে যে চ্যাপ্টারটার নাম হচ্ছে অপটিক্যাল স্কোয়ার। অপটিক্যাল স্কোয়ার এটা হলো 4th চ্যাপ্টার, অর্থাৎ চতুর্থ অধ্যায় হচ্ছে কি অপটিক্যাল স্কোয়ার, যেটা সেই অপটিক্যাল স্কোয়ার নিয়ে এখন একটু আলোচনা করার চেষ্টা করব। অপটিক্যাল স্কোয়ার মানে শিকল জরিপের একটা গুরুত্বপূর্ণ একটা যন্ত্রপাতির নাম, যে যন্ত্রপাতির সাহায্যে আমরা সাধারণত সমকোণ স্থাপন করি। কি করি? সাধারণত আমরা সমকোণ স্থাপন করি। সমকোণ স্থাপনের জন্য যে যন্ত্রটা ইউজ করি সেটা হচ্ছে অপটিক্যাল স্কোয়ার, ঠিক আছে? এখন আমি এটা বইয়ের ভাষা যদি আরও সুন্দর মতো বলি, সেটা হচ্ছে অপটিক্যাল স্কোয়ার একটি হাতে রেখে ব্যবহারযোগ্য যন্ত্র, মানে অপটিক্যাল স্কোয়ারকে হ্যান্ড ইনস্ট্রুমেন্টও বলা হয়। অপটিক্যাল স্কোয়ারকে কী বলা হয়? হ্যান্ড ইনস্ট্রুমেন্ট, যেটা হাতে রেখে যে যন্ত্রটা ব্যবহার করা যায়। আচ্ছা, তারপরে বলছে যে যার সাহায্যে শিকল রেখার কোনো বিন্দুতে লম্ব স্থাপন বা কোনো বাইরের বিন্দু হতে শিকল রেখার উপর লম্ব পাদমূল নির্ণয় করা। ওই একই কথা আমি বলছিলাম কি সমকোণ স্থাপন মানিয়ে তো হচ্ছে সমকোণ স্থাপন কোথায় হবে? যেমন এটা যদি সমকোণ হয়েছে, তাহলে এই সমকোণটা স্থাপন করতে কোন যন্ত্রের কাজ লাগবে? সেটা হচ্ছে অপটিক্যাল স্কোয়ারের। তার মানে এটা 90 ডিগ্রি হবে কখন? যদি এই রেখাটা এটার উপর লম্ব হয়। তাহলে হচ্ছে সমকোণ স্থাপন বা লম্ব স্থাপনে অথবা যেটা হচ্ছে লম্ব পাদমূল নির্ণয় করার জন্য এই অপটিক্যাল স্কোয়ার ব্যবহার করা হয়। এরপরে বলছে ইহা সাধারণত শিকল জরিপে ব্যবহৃত হয়। এটা তো অলরেডি বলা শেষ। বলছে ইহা দেখতে অনেকটা বৃত্তাকার বাক্সের মতো, যার ব্যাস এবং উচ্চতা যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 1.25 সেন্টিমিটার। আচ্ছা, অপটিক্যাল স্কোয়ারের ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 1.25 সেন্টিমিটার, যেটা হচ্ছে অনেকটা বৃত্তাকার বাক্সের মতো। এতে দুইটি আয়না 45 ডিগ্রি কোণে বসানো থাকে, উল্লম্বভাবে বসানো থাকে। এটিকে আনুভূমিক ধরে ব্যবহার করতে হয়। আমরা যদি ফিগারটা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা একদম ক্লিয়ার বুঝতে পারবো। এই যে এই ফিগারটা নিয়ে মূলত কথা। এখানে যদি একটু খেয়াল করি, এখানে এটা একটা অপটিক্যাল স্কোয়ার। এটা কি বৃত্তাকার, যার ব্যাস কত সেন্টিমিটার? ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার, আর যেটার হাইট হচ্ছে 1.25 সেন্টিমিটার। আর এখানে এই যে একটা 45 ডিগ্রি কোণে একটা কি আছে, মানে দুইটা আয়না পরস্পরের উপরে 45 ডিগ্রি কোণে আছে। এই ব্যাপারটাই কিন্তু বলছে। তো অপটিক্যাল স্কোয়ার যদি আমরা মানে বিস্তারিত যদি আরও পড়তে যাই, জাস্ট হলো পরীক্ষায় আসলে হয়তো অপটিক্যাল স্কোয়ার কি যদি আসে, তখন আমরা এভাবে বলতে পারি অপটিক্যাল স্কোয়ার একটা হচ্ছে লম্ব নির্ণয়ের জন্য অথবা সমকোণ স্থাপনের জন্য অথবা লম্বের পাদমূল নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। সেটা অপটিক্যাল স্কোয়ার। ইহা সাধারণত শিকল জরিপে ব্যবহৃত হয়। অপটিক্যাল স্কোয়ার সাধারণত গোলাকার বাক্স আকৃতির। আর অপটিক্যাল স্কোয়ারের যেটা হচ্ছে ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 1.25 সেন্টিমিটার। এইভাবে ধারাবাহিকভাবে কিছু জিনিস একটু লিখে দিলেই হবে। তো অপটিক্যাল স্কোয়ার এখন আরও যদি কিছু কোশ্চেন আকারে যদি পড়তে যাই, সেখানে বলছে যে অপটিক্যাল স্কোয়ার কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়।
অপটিক্যাল স্কোয়ার মানে কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়? বলছে যে কোনো আলোকরশ্মি দুইটি প্রতিফলকের উপর পর্যায়ক্রমে প্রতিফলিত হলে এদের অন্তর্ভুক্ত কোণ প্রতিফলক দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের দ্বিগুণের সমান। তাহলে অপটিক্যাল স্কোয়ারের নীতিটা যদি আমি একটু লিখি, অপটিক্যাল স্কোয়ারের নীতি, স্কোয়ারের নীতি, অপটিক্যাল স্কোয়ার নীতিটা কি? সেটা হচ্ছে আমি যদি খুব ইজিলি বলতে চাই, সেটা বলছে কোনো আলোক রশ্মি দুটি প্রতিফলক বা আয়না, কোনো আলোক রশ্মি দুইটি প্রতিফলক এর উপর, আচ্ছা তাহলে বলছে কোন আলোক রশ্মি দুইটি প্রতিফলকের উপর পর্যায়ক্রমে প্রতিফলিত হলে পর্যায়ক্রমে প্রতিফলিত হলে এদের অন্তর্ভুক্ত কোণ প্রতিফলক দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের দ্বিগুণ হবে। এদের অন্তর্ভুক্ত কোণ, প্রতিফলক দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের দ্বিগুণ। দ্বিগুণ অর্থাৎ জিনিসটা হচ্ছে আমরা যদি যেমন কিছুক্ষণ আগে যে ফিগারটা দেখাইছিলাম ওই ফিগারের কথাটাই মূল বিষয় হচ্ছে, মূল বিষয় সেখানে হচ্ছে যে অপটিক্যাল স্কোয়ারটা তো সাধারণত গোলাকার একটা বাক্স আকৃতির, আমরা যেটা কিছুক্ষণ আগেই পড়লাম, যার ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার, যার উচ্চতা হচ্ছে 1.25 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এখন এটা সাধারণত কিসের জন্য? এটা সাধারণত হচ্ছে আমরা যদি বলি একদম সহজ ভাষায় যদি বলি, এটা লম্ব স্থাপনে, কিসের জন্য? লম্ব স্থাপনে ব্যবহৃত হয়। তো জিনিসটা হচ্ছে এরকম, বলছে যে এই এটার গঠনতন্ত্র যখন পড়ি, এটা এইচ আকৃতির, এইচ আকৃতি, এখানে একটা দিক চক্রবালা আয়না আছে, মানে দুইটা আয়না আছে, এইদিকে একটা আয়না, এইদিকে একটা আয়না। এই দুইটা আয়না থেকে এদের স্পর্শক দ্বারা যদি আমরা স্পর্শক আঁকি, তাহলে এদের মধ্যবর্তী কোণ আসবে 45 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আসবে? 45 ডিগ্রি। আর এরা মূলত হচ্ছে কি বলছে যে এদের অন্তর্ভুক্ত প্রতিফলক দ্বয়ের কি বলছে? অন্তর্ভুক্ত কোণের দ্বিগুণ প্রতিফলিত হলে, আচ্ছা অন্তর্ভুক্ত প্রতিফলক দ্বয়ের দ্বিগুণ, আমি লেখাটা হয়তো একটু মিসিং করছি, আমি এটা আবার একটু বলি। কোনো আলোক রশ্মি দুইটি প্রতিফলক অর্থাৎ দুইটা আয়না এর উপর, এই যে দুইটা আয়না বলছে, এই দুইটা আয়নার উপর যদি পর্যায়ক্রমে প্রতিফলিত হয়, হলে পর্যায়ক্রমে প্রতিফলিত হলে কিছু এদের অন্তর্ভুক্ত কোণটা পর্যায়ক্রমে যদি প্রতিফলিত হয়, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ মানে এই দুইটার অন্তর্ভুক্ত কোণ দুইটার সাথে পরস্পর কিন্তু লম্বালম্বিভাবে আছে, অর্থাৎ পরস্পর কি আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণটা বলছে প্রতিফলক দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের দ্বিগুণ সমান। এই যে দুইটা এখান থেকে দুইটা প্রতিফলক হয়েছে, এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি, আর এখানে হচ্ছে এটা পরস্পরের সাথে একটার সাথে এরা যদি আমরা চিন্তা করি, এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, তার মানে এর দ্বিগুণ, এই জিনিসটা বলছে। তার মানে হচ্ছে 45-এর দ্বিগুণ হচ্ছে 90 ডিগ্রি। এটাই হলো অপটিক্যাল স্কোয়ারের মূলনীতি। এখন বলছে যে অপটিক্যাল স্কোয়ার ব্যবহার কোথায়, কোন কাজে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, সেটা বলছে কোন নির্দিষ্ট বিন্দু হতে শিকল রেখার উপর লম্বের পাদমূল চিহ্নিতকরণে এবং শিকল রেখার বিন্দুতে লম্ব স্থাপনে, সোজা কথা হচ্ছে সমকোণ স্থাপনে বা লম্ব স্থাপনে অপটিক্যাল স্কোয়ার ব্যবহার হয়। তো এই জিনিসগুলোই ছিল আমাদের অপটিক্যাল স্কোয়ার চ্যাপ্টারের আলোচনার বিষয়বস্তু। তো আমরা চতুর্থ চ্যাপ্টার অপটিক্যাল স্কোয়ার নিয়েছিল। এবার আসি আমরা পঞ্চম চ্যাপ্টার শিকল জরিপের কার্যপ্রণালী। এই চ্যাপ্টারটা অনেক ছোট ছিল, চতুর্থ চ্যাপ্টারটা আমরা মোটামুটি অলরেডি 4টা চ্যাপ্টার শেষ করছি। আজকে পঞ্চম চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, সেটা 5th চ্যাপ্টার।
সেটা হচ্ছে শিকল জরিপের কার্যপ্রণালী। শিকল জরিপের কার্যপ্রণালী। আচ্ছা, এখন যদি আসি শিকল জরিপের কার্যপ্রণালী নিয়ে আমরা একটু বিস্তর আলোচনা করব। শিকল জরিপ কিভাবে কার্য পরিচালনা করে বা শিকল জরিপে কি কি ধরনের কাজ হয়, একটা শিকল জরিপ কমপ্লিট করতে গেলে বা সম্পূর্ণ করতে গেলে কি কি ধরনের কাজ হয় সেই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। মামুন ভাই একটু পানি দিন। আচ্ছা, তাহলে এই শিকল জরিপ নিয়ে একটু আলোচনা করব। একটু অপেক্ষা, আমি একটু পানিটা খেয়ে নেই। ওকে ফাইন। এবার এই চ্যাপ্টারের আলোচনা আমি যদি একটু খুব সুন্দর মতো বলি, আমরা শিকল জরিপ করতে গেলে কি কি করি একটু খেয়াল করেন। সে আপনার এলাকায় একটা জায়গা মাপতে গেল, জায়গা মাপার পরে আমিন কি করে, আমিন শুরুতে গিয়ে কিন্তু পুরা বাড়িটা একটা ঘুরে দেয়, পুরা বাড়িটাতে একটা ঘুরে দেয়। এই বাড়িতে এইখানে কি আছে, ওইখানে কি আছে, কোন জায়গায় তাল গাছ ছিল, কোন জায়গায় আম গাছ ছিল, কোন জায়গায় ফিলাস ছিল, এই জিনিসগুলো একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করে। এখন বাড়ির চারপাশ সব কিছু ঘুরে তারপরে সে আইসা একটা চেয়ারে বসে, ঠিক না? তাহলে এই যে চারপাশ ঘুরে আসা, এর নাম কি? এর নাম হচ্ছে প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ। এর নাম কি? প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ অর্থাৎ ইনভেস্টিগেশন সার্ভে। যেটা তো আমি এখানে ইনভেস্টিগেশন সার্ভে যেটা বা প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ যখন আমি গেলাম, প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ কমপ্লিট। এবার কি করব? তারপরে সার্ভেয়ার যেটা করে বা একজন আমিন যেটা করে, তখন তার পরবর্তী সে কী করে, বিভিন্ন বাড়ির মুরব্বীদের ডাকে, এটাই কেন জিজ্ঞেস করে, আচ্ছা এই জায়গায় একটা তাল গাছ ছিল, বা এই জায়গায় একটা বাঁশমুড়া ছিল, এই জায়গায় একটা ফিলাস ছিল, ওই দিক দিয়ে পুকুর ছিল, মানে এরকম বিভিন্নভাবে তার একটু জানতে চাওয়া, কিউরিগুলা করে, মানে তার মনের জানতে চাওয়াগুলো জেনে নেয়, কারণ কাজটা তার জন্য সহজ হবে। যখন এই কাজগুলো করে তখন বাড়ির মুরব্বীরা বলে, হ্যাঁ এই জায়গায় একটা ফিলার ছিল, ঠিক এই জায়গায় একটা আম গাছ ছিল, আম গাছটা কেটে ফেলছে, বা এইখানে একটা কালভার্ট ছিল, এখন এটা ফুরিয়ে ফেলছে, এরকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের তারা জানার চেষ্টা করে। অর্থাৎ সে কি মূলত কী জন্য করে? সে মূলত স্টেশন বিন্দুগুলো নির্বাচন করে। স্টেশন বিন্দুগুলো কি করে? স্টেশন বিন্দুগুলো নির্বাচন করে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ, প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ, দ্বিতীয় হচ্ছে স্টেশন বিন্দু নির্বাচন করে। আচ্ছা সরি, স্টেশন বিন্দুগুলো নির্বাচন, হ্যাঁ স্টেশন বিন্দুগুলো নির্বাচন করে। তাহলে স্টেশন বিন্দুগুলো যখন নির্বাচন করে ফেললো, এবার হচ্ছে এই স্টেশন বিন্দু নির্বাচন করেই কি চলে আসবে না, তখন বলে যে আচ্ছা এই জায়গায় একটা খুঁটি গাড়ান বা খুঁটি ফুতেন, মানে এই জায়গায় একটা ফিলার দেন, এরকমভাবে, বা বাঁশের কঞ্চি একটু ইয়া করে দেন। তো এরকমভাবে জিনিসটা হচ্ছে কিন্তু স্টেশন বিন্দুগুলো চিহ্নিত করে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফিলার অথবা খুঁটি অথবা বাঁশের কঞ্চি ওইখানে ফুতার জন্য বলে। এখন সার্ভের কথা মতো তারা কিন্তু এগুলা বাঁশের কঞ্চিগুলা বা ফিলার যেটাই, অর্থাৎ স্টেশন বিন্দু চিহ্নিতকরণের জন্য যা যা রাখা হয়েছে আগে থেকে যন্ত্রপাতিতে আমরা কিন্তু আলোচনা করছিলাম, সেই জিনিসটা সেখানে ফুটে দেয়। তাহলে এবার তৃতীয় ধাপটা কি চলে আসলো? তৃতীয় ধাপটা চলে আসছে স্টেশন বিন্দু চিহ্নিতকরণ। তাহলে আমরা শিকল জরিপের পর্যায়ক্রমিক ধাপ যদি পড়ি, 1 নম্বর ধাপ কি ছিল? প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ। 2 নম্বর ধাপ কি পাইলাম? 2 নম্বর ধাপ হচ্ছে স্টেশন বিন্দুগুলো কি নির্বাচন করা। 3 নম্বর হচ্ছে স্টেশন বিন্দু চিহ্নিতকরণ করা। আচ্ছা, আমরা সিরিয়ালে একটু লেখার চেষ্টা করি শিকল জরিপের ধারাবাহিক ধাপসমূহ। শিকল জরিপের ধারাবাহিক ধাপসমূহ। আচ্ছা, শিকল জরিপের ধারাবাহিক ধাপগুলো কি কি? 1 নম্বর যদি আমরা বলি, সেটা হচ্ছে প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ। দুই নম্বর আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে স্টেশন বিন্দু নির্বাচন। আমি
আমি প্রত্যেকটা জিনিস আবারও একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, শুরুতে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, আবারও করব। স্টেশন বিন্দু নির্বাচন, স্টেশন বিন্দু চিহ্নিতকরণ, চিহ্নিতকরণ। তাহলে কি কি পাইলাম? স্টেশন বিন্দু তিনটা পাইলাম, একটা হচ্ছে প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ, দ্বিতীয় হচ্ছে স্টেশন বিন্দু নির্বাচন, তৃতীয় স্টেশন বিন্দু চিহ্নিতকরণ। তার পরবর্তীতে হচ্ছে আমরা যদি বলি শিকল রেখা পঙ্ক্তিকরণ বা ভিত্তি রেখা নির্বাচন, শিকল রেখা পঙ্ক্তিকরণ যেটা বা ভিত্তি রেখা নির্বাচন কি, জামিয়া আশরাফুল মাদ্রিস কমপ্লেক্স, আশরাফাবাদ, সেন্দ, ব্রাহ্মণবাড়িয়া। নাসিরউদ্দিন মাহমুদ হাসান, ওকে, ধন্যবাদ আপনাকে নাসিরউদ্দিন ভাই। তাহলে প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ, স্টেশন বিন্দু নির্বাচন, স্টেশন বিন্দু চিহ্নিতকরণ, তারপর যদি বলি শিকল রেখা পঙ্ক্তিকরণ, শিকল রেখা পঙ্ক্তিকরণ, শিকল রেখা পঙ্ক্তিকরণ, অথবা এটাকে ভিত্তি রেখা নির্বাচনও বলা হয়, ভিত্তি রেখা নির্বাচন। 5 নাম্বার যদি আমরা বলতে পারি, এবার হচ্ছে শিকল জরিপ রেখা মাপন, জরিপ রেখা মাপন, জরিপ রেখা মাপন। তার পরবর্তীতে আমরা লিখতে পারি নকশা প্রণয়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, নকশা প্রণয়নের জন্য, প্রণয়ন করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহ করা। আচ্ছা, তার পরবর্তীতে ধাপটা আমরা কি বলতে পারি? তারপর ধাপটা বলতে পারি এই যে জিনিসটা, তথ্য সংগ্রহ করলাম, জরিপ রেখা মাপলাম, হ্যাঁ, এই জিনিসগুলা সব কিছুই আমরা কোথায়, একটা ফিল্ড বুক, যেটা জরিপ লিপি, ফিল্ড বুক নিয়ে আমি লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, তো ফিল্ড বুক বা জরিপ লিপিতে, জরিপ লিপিতে লিপিবদ্ধকরণ, জরিপ লিপি লিপিবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ। জরিপ লিপি যখন আমরা লিপিবদ্ধ করলাম, তারপরের কাজটা কি হবে? তারপর হচ্ছে এই জরিপ লিপি থেকে পূর্ণাঙ্গ নকশা প্রণয়ন, পূর্ণাঙ্গ নকশা প্রণয়ন। তার পরবর্তীতে যদি আসি আমরা, এই নকশা প্রণয়ন করার পরে কি করব? নকশা প্রণয়ন করেছে, নকশা কালীকরণ করব, নকশা কালীকরণ। নকশা কালীকরণের পরে হচ্ছে ক্ষেত্রফল নিরূপণ করব। ওকে, তাহলে এই 10টা হলো আমাদের ধাপ। 10টা ধাপ আমি আবারও একটু ব্যাখ্যা করব প্রত্যেকটা আলাদা আলাদাভাবে। 1 নম্বর ধাপ হচ্ছে প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ। এখন প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ আমরা কোনটাকে বলবো? প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ হচ্ছে ওইটা যেটা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা সার্ভেয়ার বা আমরা নিজেরাও যদি কোথাও জমি মাপতে যাই বা একটা শিকল জরিপ করতে যাই, তখন পুরা এরিয়াটা একবার ঘুরে কোথায় কি আছে, কিভাবে কি অবস্থা, কিভাবে এরকমভাবে একটা ঘুরে দেই। এই ঘুরের নাম বা এই যে ঘুরে প্রাথমিকভাবে একটু একটা জরিপ করা, চোখের আন্দাজও একটা জরিপ করা, যেটা ওই প্রাথমিকভাবে পুরা এলাকাটা একটু মানে ভালোভাবে পর্যবেক্ষণ করা। এই পর্যবেক্ষণ করার মাধ্যমে যে জরিপটা করব সেটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ। দ্বিতীয়তে আমরা যেটা যাব স্টেশন বিন্দু নির্বাচন। দ্বিতীয়তে কি যাব? স্টেশন বিন্দু নির্বাচন। তো স্টেশন বিন্দু নির্বাচনটা কি? স্টেশন বিন্দু নির্বাচনটা হচ্ছে আমরা ওই এলাকায় গিয়ে বা ওই জরিপতব্য এলাকায় গিয়ে বিভিন্ন ধরনের আগে পূর্বে ছিল এমন কোনো আলামতগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এই আলামত ফাইন্ড আউট অথবা এই যে স্টেশন বিন্দু নির্বাচন, স্টেশন বিন্দু নির্বাচন করে আমরা কি করব? সেই স্টেশন বিন্দুগুলোকে আবার চিহ্নিত করে দেবো। বিভিন্ন ধরনের খুঁটি
অথবা ফিলার বা বিভিন্ন কিছু দ্বারা আমরা একটু কি করব সেটাকে চিহ্নিত করে দিব। চিহ্নিত করার পরে এবার হচ্ছে শিকল রেখা পঙ্ক্তিকরণ অথবা ভিত্তিরেখা নির্বাচন। শিকল রেখা পঙ্ক্তিকরণ বা ভিত্তিকরণ নির্বাচন বলতে পুরো বাড়ির এরিয়াটাকে আমরা কিছু রশি দ্বারা বেঁধে দিব, একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত একটা পুরা রশির ভিতরে পুরো বাড়িটাকে আমরা নিয়ে আসবো, অর্থাৎ পুরো বাড়ির এরিয়াটা আমরা খুঁজে পেয়ে যাব। সেই জিনিসটা হচ্ছে ভিত্তিরেখা নির্বাচন, অর্থাৎ আমরা যদি বলি বেজ লাইন, একদম মূল লাইন আর কি, মূল রেখাগুলা বাড়ির চারপাশের রেখাগুলা, সেটা হচ্ছে শিকল রেখা পঙ্ক্তিকরণ বা ভিত্তিরেখা নির্বাচন। আচ্ছা, তার পরবর্তীতে আমরা জরিপ রেখা মাপবো। বিভিন্ন ধরনের জরিপ রেখা হতে পারে, সেটা ত্রিভুজাকৃতির বা বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি। সেই জরিপ রেখাগুলো মাপবো। জরিপ রেখাগুলো মাপার পরে আমরা কি করব, বিস্তর তথ্যাদি সংগ্রহ করব নকশা প্রণয়নের জন্য। নকশা প্রণয়নের জন্য আমরা তথ্য সংগ্রহ করার পরে কি করব, নকশা প্রণয়নের জন্য তথ্য সংগ্রহ করার পর আমরা জরিপ লিপিটা লিখবো, জরিপ লিপি লিপিবদ্ধ করব, অর্থাৎ নকশাতে যে রেখার যেই মাপ পাবো ওই মাপগুলো আমরা কি করব, নকশাতে উঠাবো, জরিপ লিপিতে উঠাবো, অর্থাৎ রাব যেটা ফিল্ড বুকে উঠাবো। ফিল্ড বুকে উঠানোর পরে ওই ফিল্ড বুকের তথ্যাদির সাহায্যে আমরা পূর্ণাঙ্গ একটা নকশা তৈরি করব। পূর্ণাঙ্গ একটা নকশা তৈরি করার পরে নকশা আমরা কালীকরণ করব। এখন নকশায় কালীকরণ বলতে কি বোঝানো হয়েছে, নকশায় কালীকরণ বলতে বোঝানো হয়েছে এই যে কোনটা নাল জমি, কোনটা ভিটা জমি, কোনটা পুকুর, কোন জায়গায় খাল, কি কি আছে, এই জিনিসগুলো একটু চিহ্নিত করে দেওয়া। তো আমরা নকশায় জিনিসগুলো চিহ্নিত করে দেবো, অর্থাৎ কালীকরণের মাধ্যমে, সেটাকে আমরা বলি নকশা কালীকরণ। কথা ক্লিয়ার? আচ্ছা, নকশায় যখন আমরা কালীকরণ করলাম, এবার আসি তারপর আমরা ক্ষেত্রফলটা নিরূপণ করব। ক্ষেত্রফলটা নিরূপণ করে কি করব, যে ভূমি বা যে জরিপ এলাকা তাদের মালিকদেরকে আমরা টোটাল জায়গাটা বুঝিয়ে দিব। এই ছিল আমাদের শিকল জরিপের পর্যায়ক্রমিক ধাপ। আর এই ধাপগুলো নিয়ে কিন্তু একদম বিস্তর আলোচনা আমি এই চ্যাপ্টারে, এই আলোচনাটা কিন্তু আমাদের অলরেডি প্রায় শেষ বলা চলে শিকল। আচ্ছা, যেমন আমরা যদি প্রশ্ন দেখতে চাই, অনুশীলনীতে চলে যাই। 1 নম্বর প্রশ্ন বলছে প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ কি। সো প্রাথমিক পর্যবেক্ষণ জরিপকে আমরা কি বলবো, প্রাথমিক পর্যবেক্ষণ জরিপে আমরা বলবো যে হচ্ছে সুষ্ঠু নিখুঁতভাবে সহজে জরিপ কার্য সম্পাদনের জন্য জরিপকারককে জরিপত এলাকা সম্পর্কে ভালোভাবে অবগত হওয়ার জন্য উক্ত এলাকা পরিদর্শনই প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ। আমি কি বলছিলাম, আমি বলছিলাম পুরো এলাকাটা প্রথম গিয়ে একবার ঘুরে দেখার জন্য। প্রাথমিকভাবে যে পর্যবেক্ষণ করা হয়, একটা এলাকায় গিয়ে প্রাথমিকভাবে পুরো এলাকাটা কি একটা প্রদক্ষিণ করা হয়, ওই প্রদক্ষিণ করে যে পর্যবেক্ষণ করা হয় সে তার মাধ্যমে যে জরিপটা করা হয় সেটাকে আমরা প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ বলবো। দ্বিতীয়ত বলছে শিকল যারা জরিপ রেখা পঙ্ক্তিকরণ বলতে কি বোঝায়। জরিপ রেখা পঙ্ক্তিকরণ বা শিকল রেখা পঙ্ক্তিকরণ কোনটা, সেটা হচ্ছে ভিত্তি লাইনগুলো নির্বাচন করা, বেজ লাইন মানে বাড়ির মেইন লাইনগুলা বাড়ির চারপাশে বা একটা জায়গা মাপবো, জায়গার চারপাশে আমরা সুতো দ্বারা বেঁধে দিই, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এই যে সুতো দ্বারা বা রশি দ্বারা বেঁধে দিই, এই বেঁধে দিয়ে মূল লাইনগুলো ফাইন্ড আউট করাটা হচ্ছে মূল সীমানা ফাইন্ড আউট করাটা, এটাই হচ্ছে আমাদের শিকল রেখা পঙ্ক্তিকরণ। বলছে একই সরলরেখা পরিমাপ গঞ্জন প্রান্তীয় স্টেশন দ্বয়ের মধ্যবর্তী স্থানে বিভিন্ন বিন্দু নির্বাচন করে নির্বাচিত বিন্দুগুলোকে প্রান্তীয় স্টেশন দ্বয়ের সংযোজিত সরলরেখায় আনয়ন করার প্রক্রিয়ায় জরিপ রেখা পঙ্ক্তিকরণ। যাই হোক, মূল বেজ কথাটা হচ্ছে আমারটা। এবার জরিপ রেখা পঙ্ক্তিকরণ কয়ভাবে করতে পারে, দুইভাবে, একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা পরোক্ষ পদ্ধতি। বলছে যে নদীর তীরে স্টেশন বিন্দু নির্বাচন করা হয় না কেন, এটা একটা ভাইবা টাইপের কোশ্চেন, সুন্দর কোশ্চেন। নদীর তীরে কোনো কিছু স্থায়িত্ব সম্পর্কে নির্দিষ্ট হওয়া যায় না, অনেক সময় নদীর স্রোতে ভেসে যায়, জোয়ার ভাটাতে এগুলো চলে যায়, অনেক সময় স্থায়িত্ব মানে একটা স্টেশন যে স্থাপন করবে এটা সঠিকভাবে পাওয়া যায় না, বিধায় নদীর তীরে অনেক সময় কী করা হয় না, নদীর তীরে কোনো ধরনের স্টেশন বিন্দু নির্বাচন করা হয় না। এখন শিকল জরিপে কয়জন লোক লাগে এবং এদের কাজ কী? শিকল জরিপে সাধারণত 5 জন লোক লাগে। কতজন লোক লাগে? শিকল জরিপে 5 জন লোক লাগে, মনে রাখতে হবে। এখন 5 জন লোক কারা কারা? 5 জন লোকের মধ্যে হচ্ছে 2 জন হচ্ছে জরিপ রেখা মাপে, 2 জন কি করবে, জরিপ রেখা মাপনে, 2 জন অফসেট নেওয়ার কাজে, আর একজন জরিপ লিপি লিপি থাকে। অর্থাৎ জরিপ রেখার কাজে আমরা চেইনম্যান বলি না, তাহলে চেইনম্যান তারা কি করবে, জরিপ রেখা মাপবে, হ্যাঁ। আর পরবর্তীতে 2 জন অফসেট নেওয়ার কাজে, ওইখান থেকে 2 জন অফসেট নিবে, অর্থাৎ মানটা কত, এখান থেকে যতটুকু মানটা কত সেই মানটা জানার চেষ্টা করবে। আর পরবর্তী আরেকজন কী করবে, এই জিনিসটা লিপিবদ্ধ করবে। তার মানে মিনিমাম 5 জন লোক নিয়ে একটা শিকল জরিপ করতে হয়। তো এই জিনিসটাই বলছে। তারপরে বলছে যে শিকল জরিপের ধাপসমূহ কী কী, ধাপসমূহ নিয়ে আমরা বিস্তর আলোচনা করছি। পরোক্ষ বা বিনিময় পঙ্ক্তিকরণ বলতে কী বোঝায়, অধিক দূরত্বের কারণে মাঝের উঁচু ভূমির কারণে শিকল রেখা প্রান্তদ্বয় পরস্পরতে দৃষ্টিগোচর না হলে যে প্রক্রিয়া শিকল রেখা পঙ্ক্তিকরণ করা হয় তাকে পরোক্ষ বা বিনিময় ক্রম। আচ্ছা, এখানে বলছে যে পরোক্ষ বা বিনিময় ক্রম শিকল রেখা পঙ্ক্তিকরণ বলতে কি বোঝায়। অনেক সময় আমরা শিকল রেখা
যে একটা বাড়ির এরিয়া নির্ণয় করব, কিন্তু শিকলটাকে পঙ্ক্তিকরণ করার জন্য বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়ে যাচ্ছে। তাহলে মাঝামাঝি কোনো কিছু পাহাড় বা টিলা এই টাইপের কিছু চলে আসলো, অথবা মধ্যখানে অংশটা কিছুটা উঁচু হলো, তখন তো স্বাভাবিক কাজটা ব্যাহত হবে ভিত্তি লাইনটা নির্বাচনে। এই জন্য এই কাজটা করা হয় সাধারণত যে পদ্ধতিতে একটু ভিন্নভাবে তখন করা হয়, সেটা হচ্ছে কী বলা হয়, সেটাকে বলা হয় পরোক্ষ বা বিনিময়ক্রম পঙ্ক্তিকরণ। আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের পঞ্চম চ্যাপ্টার কিন্তু শেষ। এটাই ছিল আলোচনার বিষয়বস্তু। এখানে মূলত একটা কোশ্চেনই বেশি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু আসে, ভালোই আসে, যে শিকল রেখার মানে শিকল জরিপের প্রয়োজনীয় ধাপগুলা নির্ণয় করার জন্য কয়েকবার আসছে, একবার দুইবার না, অনেকবার আসছে। বাঁকাশিবু 2002, 2008, 2009, 2011, 2017, 1, 2, আবার 2001, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 2001, 2002, 2004, 2008, 2009, 2013। হ্যাঁ, এভাবে বারবার রচনামূলক প্রশ্ন হিসেবেও আসছে। তো এটা হিউজ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই যে বোর্ডে যেটা লিখছি। তো আমাদের পঞ্চম চ্যাপ্টার শেষ, চতুর্থ পঞ্চম চ্যাপ্টার শেষ। তার পরবর্তীতে ষষ্ঠ চ্যাপ্টার হচ্ছে অফসেট নির্ণয়, আর সপ্তম চ্যাপ্টার হচ্ছে জরিপ লিপিতে লিপিবদ্ধ, জরিপ লিপিতে লিখন প্রক্রিয়া। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আগাবো, হ্যাঁ ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবো। তো আমরা এবার যদি আসি, আজকে যদিও চ্যাপ্টার ছোট, বাট আমরা কিন্তু অলরেডি 2টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করে ফেলছি। যেহেতু 2টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, তো আমরা পরবর্তী চ্যাপ্টারে আজকে না যাই, 3টা চ্যাপ্টারের প্রেশার হয়ে যাবে, যে আমরা একটু বেসিক টাইপের কিছু কথাবার্তা বলি সার্ভিং নিয়ে। বেসিক টাইপের কিছু কথাবার্তা বলি, সার্ভিংটা কতটা ইম্পর্টেন্ট চাকরির বাজারে, প্লাস হলো ডুয়েট এডমিশনের ক্ষেত্রে, এগুলো আমি একটু এখন আলোচনা করার চেষ্টা করব। সো আমাদের মোট 5টা চ্যাপ্টার শেষ হয়েছে 19টা চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে। এবার আসি, এই সার্ভিং সাবজেক্টটা আমি যদি বলি যে কতটা ইম্পর্টেন্ট, সার্ভিংয়ে কেন গুরুত্ব দিব। ডুয়েট এডমিশনে সার্ভিং থেকে মিনিমাম একটা ম্যাথ আসে। কয়টা ম্যাথ? ডুয়েট এডমিশন টেস্টে যদি বলি, যদি ডুয়েট এডমিশন টেস্ট কেউ দিতে চান, ডুয়েট এডমিশন মিনিমাম একটা ম্যাথ, প্লাস হইল 1 বা 2টা এমসিকিউ, প্লাস অনেক সময় একটা থিওরি টাইপের কিছু থাকতে পারে ছোটোখাটো, মানে এটা ডেফিনেশন টাইপের, অনেক সময় থাকে অনেক সময় থাকে না। তাহলে এই 2টা ভেরিয়েবল, এখানে একটা ম্যাথ বা 2টা ম্যাথও থাকে। এটা হচ্ছে ডুয়েট এডমিশনের ক্ষেত্রে যদি আমরা বলি। এবার আসি, যদি আমরা জবের জন্য বলি, জবের জন্য এই জিনিসটা কোথাও কোথাও 50% মার্কস আসে, কোথাও কোথাও টোটাল যদি 100 মার্কের পরীক্ষা হয় তাহলে সার্ভিং থেকে আসবে 50, যদি 50 মার্কের পরীক্ষা হয় সার্ভিং থেকে আসবে 25, আর ক্রমান্বয়ে এটা কোথাও কোথাও ভেরি করে, কোথাও 25% আসে, কোথাও 10% আসে, তবে 10%-এর নিচে আসে না। তার মানে চাকরি পরীক্ষার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, জব সার্কুলারের ক্ষেত্রে বা জব এক্সামের ক্ষেত্রে। সো সার্ভিংটা আমরা গুরুত্ব সহকারে করবো। সার্ভিংয়ে মূলত যে জিনিসগুলো বিস্তর আলোচনার বিষয়, আমাদের হয়তো সার্ভিং 1-এ এটা তেমন বিশেষ কিছু আলোচনা নাই, শুধুমাত্র শিকল জরিপ নিয়ে আলোচনা, আর হলো বিভিন্ন ধরনের জরিপের থিওরিটিক্যালি বেশি, ম্যাক্সিমাম থিওরিটিক্যাল আলোচনা সার্ভিং 1-এ। ম্যাথমেটিক্স খুব কম আছে, তারপরও আমি একটু বলবো কি কি আসে সার্ভিং থেকে। সেন্ট সার্ভে রিলেটেড, অর্থাৎ শিকল জরিপ, এরপরে আছে বেয়ারিং, তারপর হচ্ছে ত্রিকোণমিতিক লেভেলিং, এগুলো আস্তে আস্তে শিখবেন। ত্রিকোণমিতিক লেভেলিং, আর পরবর্তীতে হচ্ছে এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোজা হিসাবে এই 3টা টপিক হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে চাকরি পরীক্ষার জন্য, প্লাস হলো ডুয়েট এডমিশন টেস্টের জন্য। সো আমরা শুধু এই সার্ভিং 1-এ শিখবো, শুধু সেন সার্ভে নিয়ে শিখবো, আর বাকিগুলো আস্তে আস্তে। লেভেলিংও ইম্পর্টেন্ট আছে, লেভেলিং সার্ভিং 2টাতে শিখবো আমরা লেভেলিং, তার পরবর্তীতে বেয়ারিং থাকবে, ট্রিগোনোমেট্রিক লেভেলিং থাকবে। আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাসগুলো এইগুলো নিয়ে আলোচনা করবো। সো আমি যেটা বলতেছিলাম, একটু ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করেন। পড়াশোনা করলে লস হবে না, বিফলে যাবে না। পড়াশোনা করলে
পড়াশোনা করলে অবশ্যই ভালো কিছু হবে। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আগেও বললাম, গত কিছুদিন আগেও আমি একদিন আলোচনা করছিলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন আপনার ভাগ্য ভালো, আপনি সৌভাগ্যবান এই জন্য, কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির বাজার অনেক কঠিন, অনেক অনেক কঠিন, এটা অপ্রিয় সত্য কথা। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অনেক অনেক সহজ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক বেশি সহজ, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমি যদি বলি সার্কুলারের অভাব নাই, হিউজ সার্কুলার, হিউজ পরিমাণ সার্কুলার, হিউজ পরিমাণ আপনার যদি বলি যে কী বলা হয় ফেসিলিটিস আছে এই সিভিল সেক্টরে। তো সিভিল নিয়ে এই জন্য আলোচনা করি যে সিভিলে যারা পড়তেছি তাদের অনেক ভাগ্যটা অনেক ভালো বিধে আমরা সিভিলে পড়তেছি। এখানে আমরা তো গত ক্লাসে গত কিছুদিন আগে একবার আলোচনা করছিলাম, 10ম গ্রেডের জব পাচ্ছি, প্লাস কোথাও কোথাও 80,000 টাকা পর্যন্ত স্যালারি পাচ্ছি। সো এটা কিন্তু আমাদের সৌভাগ্য বিষয়। আর আমরা যদি ডুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারি তাহলে তো কথাই নাই, আমরা বিএসসি ইঞ্জিনিয়ার, বিশাল কিছু। সো জিনিসটা হচ্ছে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বাস্তবায়নের জন্য আগাতে হবে। আমি আপনাদের সাথে আসি, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের নিয়ে আমি কাজ করতেছি শহীদ আসিফ মেমোরিয়াল পলিটেকনিকের, সো আমি আপনাদের সাথে আসি, থাকবো। কারণ জিনিসটা হচ্ছে আমাদের মূলত যে ব্যাপারটা হচ্ছে, আমিও স্বপ্ন দেখছিলাম একসময় আমি ডুয়েটে পড়াশোনা করব, চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আমি ডুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। এটা হলো আমার চেষ্টা আর আল্লাহ পাকের ইচ্ছা। সো আপনারাও এখন থেকে বীজ বপন করেন, আপনি কী করতে চান, কী করতে চান, আপনাকে কোথায় দেখতে চান, সেই জায়গাটাতে আপনাকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আশা করি ভালো কিছু আসবে, ভালো ফলাফল আসবে। সো আমি আজকে এখানেই বিদায় নিব, কারণ আমাদের আজকে অলরেডি 2টা চ্যাপ্টার শেষ করছি, 3rd চ্যাপ্টার অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার আমরা শুরু করলাম না, নেক্সট ক্লাস থেকে শুরু করব আজকে। তাহলে আমরা প্রথম 5টা চ্যাপ্টার কী পড়ছি আমি যদি আরেকবারও একটু ধারণা দিই। প্রথম হচ্ছে আমরা জরিপের ধারণা, একদম ফার্স্ট ক্লাসে আমরা জরিপ সংক্রান্ত কিছু ধারণা পড়ছি। জরিপ কাকে বলে, জরিপের প্রয়োজনীয়তা কী, জরিপ করতে করতে কী কী লাগে, এই জিনিসগুলো হচ্ছে একটা প্রাথমিক একটা উদ্দেশ্য, একটা শ্রেণী বিন্যাস এরকম টাইপের কিছু। আবার জরিপ কারকের কাজ কী, দাপ্তরিক কাজ কী, সরজমিনে কাজ কী, এই জিনিসগুলা, যন্ত্রপাতির কীভাবে সমন্বয় করবে, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম, ঠিক না? তার পরবর্তী আমরা শিকল জরিপের মূলনীতিটা কি, শিকল জরিপের মূলনীতি পড়ছিলাম আমরা, অংশ থেকে সম্পূর্ণ নীতি হচ্ছে শিকল জরিপের মূলনীতি। এই শিকল জরিপের মূলনীতি রিলেটেড আমাদের কিছু জিনিস পাইলাম, বিভিন্ন ধরনের রেখা, শিকল রেখা কোনটা, বেজ লাইন কোনটা, চ্যাক লাইন কোনটা, এরকমভাবে আমি বিভিন্ন লাইন সম্পর্কে একটা আইডিয়া পাইলাম। তার পরবর্তীতে আমরা কী পেলাম, শিকল জরিপের মুখ্য কী কী ধরনের যন্ত্রপাতি প্রধানত ব্যবহার করা হয়, ওই যন্ত্রপাতিগুলো একটু বিস্তর আলোচনা করার চেষ্টা করছিলাম 3rd চ্যাপ্টারে। 4th চ্যাপ্টার আজকে যেটা আলোচনা করছিলাম, 4th চ্যাপ্টার আলোচনা করছিলাম অপটিক্যাল স্কোয়ার কী, অপটিক্যাল স্কোয়ারের মূলনীতি কী, এই জিনিসটা আলোচনা করছিলাম। আর 5ম চ্যাপ্টার হচ্ছে শিকল জরিপের মধ্যে কার্যপ্রণালী, শিকল জরিপের কার্যপ্রণালীর মধ্যে প্রয়োজনীয় মানে ধারাবাহিক ধাপসমূহ, শিকল জরিপের ধারাবাহিক ধাপসমূহ কি, প্রত্যেকটা ধাপের আমরা বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করছি, ব্যাখ্যা করার চেষ্টা করছি। সো এই ছিল আমার টোটাল এই পর্যন্ত আলোচনা। ঈদের আগে যদি নেক্সটে ক্লাস হয়, হয়তো বা কোচিং কর্তৃপক্ষ ডিসিশন দিবে, পলিটেকনিক কর্তৃপক্ষ ডিসিশন দিবে, ওনারা খুব শীঘ্রই হয়তো বা জানাই দিবে। যদি হয় তাহলে আমরা তো 6ষ্ঠ চ্যাপ্টার থেকে শুরু করবো, আর না হলে নতুবা আমরা ঈদের পরে 6ষ্ঠ চ্যাপ্টার থেকে শুরু করবো। তাহলে সবার কাছে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।